নমস্কার। IPPL ইন্টারকালচারাল পোয়েট্রি এবং পারফরমেন্স লাইব্রেরির উদ্যোগে আজকে আমরা এই রবিবার একত্রিত হয়েছি রবীন্দ্র কাব্য পাঠ করব বলে। এই দিনটির একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, সেটা নিয়ে পরে আলোচনা করব। আগে শুরু করব রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান দিয়ে। আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা তাহারে আমি পেয়েছি মোর স্থান বিষয়ে, তাই জাগে আমার গান। অসীম কালে যে হিল্লোলে জোয়ার ভাটা ভুবন দোলে, অসীম কালে যে হিল্লোলে জোয়ার ভাটা ভুবন দোলে, নাড়িতে মোর রক্ত ধারা লেগেছে তার টান বিস্ময়ে, তাই জাগে আমার গান। আকাশ ভরা ঘাসে ঘাসে পা ফেলেছি, বনের পথে যেতে ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে, ছড়িয়ে আছে আনন্দেরই দান বিস্ময়ে, তাই জাগে আমার গান। কান পেতেছি চোখ মেলেছি ধরার বুকে, প্রাণ ঢেলেছি কান পেতেছি চোখ মেলেছি ধরার বুকে, প্রাণ ঢেলেছি জানার মাঝে অজানাকে, করেছি সন্ধ্যা বিস্ময়ে, তাই জাগে আমার গান। আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা তাহারি মাথা
গানে আমি পেয়েছি, আমি পেয়েছি মোর স্থান বিষয়ে তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। সাধু সাধু সাধু। বিশ্বভরা প্রাণ তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান। রবীন্দ্রনাথ ঠাকুরের এই গান প্রকৃতি পর্যায়ের থেকে উঠে অনেক বৃহৎ একটা অর্থ বহন করে আমাদের মতো রবীন্দ্র অনুরাগীদের মধ্যে। রবি ঠাকুরের বিশ্ব টানে মিলিত হওয়ার এই সময়টিকে মনে রেখেই আজ আমরা আইপিপিএল এর পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করেছি। আন্তর্জাতিক রবীন্দ্র কাব্যপাঠ দিবসের একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, তার একটা কারণ রয়েছে, সেইটা একটু বলে নেওয়া দরকার। 1912 সালের জুন মাসে রবীন্দ্রনাথ যখন পুনর্বার ইংল্যান্ডে গেলেন, তখন তার সাথে ছিল 2টি ভলিউমের গীতাঞ্জলি ট্রান্সলেশন, যেটা উনি ঠিক তার একটু আগেই অসুস্থ অবস্থায় শিলাইদহে থাকাকালীন ট্রান্সলেশন গুলো করেছিলেন। এবং ইংল্যান্ডে বন্ধু রদেনস্টাইনকে সেই কবিতাগুলি পড়তে দিলে রদেনস্টাইন সেইটা পড়তে দেন আরো 3 জনকে। সেই 3 জনের নাম আমাদের কাছে খুব পরিচিত এবং ভীষণ ইম্পর্টেন্ট। তারা হলেন অ্যান্ড্রু সিসিল ব্র্যাডলি, স্টপফোর্ড ব্রুকস আর ডব্লিউ.বি. ইয়েটস। কবির লেখা তাদের এতটাই মুগ্ধ করেছিল যে তাদের মধ্যে ব্রুকস বলেছিলেন, আমি কোট করতে পারি, আই উইশ আই ওয়ার ওয়ার্দি অফ দোজ লিরিক্স। এরপর পুরোটাই ইতিহাস। রদেনস্টাইনের উদ্যোগেই জুন বা জুলাই, সময়ের তারিখটা জানা যায় না, নিশ্চিত নয় সেইটি, একদিন ডব্লিউ.বি. ইয়েটস অনেক গুণীজনের মাঝখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়লেন। সেই দিন রবি ঠাকুর নিজে উপস্থিত ছিলেন, কিন্তু শ্রোতা ছিলেন। 1912 এই সন্ধ্যেটি আপামর ভারতবর্ষীয় জনতার কাছে রবীন্দ্রনাথের বিশ্বকবি হয়ে ওঠবার যাত্রাটির সূচনা মুহূর্ত হিসেবে ধরা যেতেই পারে। পরবর্তীকালে ইংল্যান্ডের ইন্ডিয়া সোসাইটির পক্ষ থেকে সংস অফারিং 700 কপি ছাপা হয়েছিল এবং অল্প দিনেই সেটা বিক্রি হয়ে যাওয়ার পরে 1913 সালে ম্যাকমিলান সংস অফারিং একটু পরিশোধিত ভাবে সেটাকে বার করে এবং সেইটার ভিত্তিতেই কিন্তু 1913 শেষের দিকে রবীন্দ্রনাথ পান নোবেল পুরস্কার। তাই আমরা যেটা দেখি যে 1912 সালের এই জুন মাসের দিনটি কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে রবীন্দ্রনাথের কাছে একটা রবীন্দ্রনাথ বিশ্বকবি হয়ে উঠবার মধ্যে একটা অত্যন্ত অর্থপূর্ণ দিন। ভারতবর্ষের বিভিন্ন প্রতিষ্ঠান সেই ঐতিহাসিক দিনটিকে মনে রাখতেই এই আন্তর্জাতিক রবীন্দ্র কাব্য পাঠ দিবস বা উৎসবটি পালন করে আসেন অনেক বছর কাল। সেই ধারাটা বহন করেই আইপিপিএল আজকে এই উদ্যোগ নিয়েছে। আর সেই ধারাকে বজায় রেখেই আমি আমাদের জয়দীপ দাকে বলবো 2-1টি কথা বলবার জন্য শুরুতেই। এই সন্ধ্যায় আইপিপিএল সবার কাছে তুলে ধরছে রবীন্দ্র কাব্য পাঠ সন্ধ্যা। রবীন্দ্রনাথ সম্বন্ধে বলার ধৃষ্টতা বোধহয় আমার নেই, কারণ যে সঞ্চালিকা সংগীতা রবীন্দ্র গবেষক, এখানে রেডিক্যাল রবীন্দ্রনাথের স্রষ্টা সংযুক্তা দিয়ে আছেন, বাসবী দিয়ে আছেন। রবীন্দ্রনাথ বোধহয় মানুষের মনের কন্টিনিউটির একটা বিশাল ধারাকে আমাদের সবার কাছে রেখে গেছেন। আর আমরা যদি তার এই দীর্ঘ ক্রিয়েটিভিটি স্প্যানটাকে লক্ষ্য করি, তাহলে কবি প্রতিভার একটা অসাধারণ ঐক্যও নজর পড়ে, যেটা প্রমথনাথ ঋষিও বারবার বলে গেছেন। তিনি বারবার দুটো কথাকে খুব গুরুত্ব দিতেন, লেখা আর খুশি। কোট আনকোট লেখা, কোট আনকোট খুশি। এই লেখা আর খুশির মধ্যে কিভাবে নিজেকে ব্যালেন্স করা যায় এবং কার প্রাধান্য কোন লেখাতে বেশি ফুটে ওঠে, সেটা বোধহয় তিনি সব সময় করে চলেছেন। আর রবীন্দ্রনাথ হচ্ছেন মানুষের কবি, তাই তিনি বলতে পেরেছিলেন
আমার কবিতা মানুষের দ্বারে আসিয়া দাঁড়াইয়াছে। ছবি, গান, কড়ি, কোমল এই সমস্ত জীবনকে সৃষ্টির চারুকলা শিল্পে তিনি তৈরি করেছেন। কবির নেশা, কবির মোহ ছিল নবজীবনের প্রতি, নবযৌবনের প্রতি। আর তিনি জানতেন এই নবযৌবনই হচ্ছে ভারতবর্ষ তথা বিশ্বের একটা বিশাল কর্মযজ্ঞের ধারক এবং বাহক। তাই প্রচুর সৃষ্টি তার নবযৌবনকে নিয়ে। ছবি আর গান আর দ্বন্দ্ব এই নিয়ে ফুটে উঠেছে তার বিভিন্ন কাব্যগ্রন্থ। মানসী পড়লেই বোঝা যায় দ্বন্দ্ব কিভাবে মানসীর ভালোবাসাকে আমাদের আইডিয়াল এবং রিয়েলের মধ্যে একটা অসাধারণ দ্বন্দ্বের তাৎপর্য আমাদের সামনে ফুটিয়ে তোলেন। মানে উনি এক করার প্রয়াস সবসময়, কিভাবে আইডিয়াল আর রিয়েল, তিনি বারবার বোধহয় খুঁজতেন কিভাবে আইডিয়াল এবং রিয়েলকে এক সূত্রে গাঁথা যায়। কিন্তু যিনি সৃষ্টি করেন তার পক্ষে আইডিয়াল এবং রিয়েলের যে গ্যাপটা, সেখান থেকেই বোধহয় অনেক সৃষ্টি বেরিয়ে আসেন। আইপিপিএল এর আজকের এই বিশেষ কাব্যপাঠ সন্ধ্যাতে যারা অংশ নিয়েছেন তারা সবাই প্রথিত যশা, এবং এখানে ঝর্ণাদি আছেন, বাসবিদি আছেন, এবং আইপিপিএল এর অনেক মেম্বার আছেন, অনেক প্রখ্যাত শিল্পীরা আছেন। আমরা অধীর আগ্রহে তাকিয়ে আছি তাদের এই ভারতবর্ষ, রবীন্দ্রনাথ মানেই ভারতবর্ষ, রবীন্দ্রনাথ মানেই একটা বিশ্বের সবুজ নবজীবনের একটা প্রতীক। তাকে উৎসর্গ করে আমরা কিভাবে তাকে আঁকড়ে ধরে কিভাবে আইপিপিএল তার এই সন্ধ্যাটা কাটায়, আমরা তাকিয়ে আছি এই সুন্দর সন্ধ্যার দিকে। প্রত্যেককেই ধন্যবাদ এই বিশেষ অনুষ্ঠানে কন্ট্রিবিউট করার জন্য, এবং অবশ্যই সংগীতা এবং উপাসনাকে ধন্যবাদ জয়দীপ দা। আমি এবার রিকোয়েস্ট করব আমাদের প্রেসিডেন্ট প্রফেসর সংযুক্তা দাশগুপ্তকে কিছু বলবার জন্য। প্রথমেই আমার যে কথাটি বলে নেওয়া উচিত তা হচ্ছে আজকের এই সন্ধ্যার সমস্ত পরিকল্পনা এবং এই পুরো উদ্যোগ সংগীতা সান্যাল, আমাদের রবীন্দ্র গবেষক, ওরই করা। এবং আমি যেটা দিয়ে শুরু করতে চাই তা হচ্ছে, আমি বাংলায় বলবো না, কারণ রবীন্দ্রনাথ লন্ডনে গিয়ে মোটেও বাংলায় বলেন, এবং কবিতার দুটো বই ইংরেজিতে লিখে নিয়ে গেছে, তাই জন্যই ওই ইয়েটস এবং অন্যরা পড়েছে। এবং আমার কাছে যেটুকুনি আমার গবেষণায় আমি জানতে পারি, ডেটটা কিন্তু যা দেখা যাচ্ছে মোটামুটি যতগুলো ইংরেজি বায়োগ্রাফি আছে সেটাতে 7th জুলাই, সো উই আর 2 days in advance। আর ইয়েটস যে 3টি কবিতা সেই দিন সন্ধ্যেবেলায় পড়েছিলেন, এবং সেই পার্টিকুলার লিটারারি গ্রুপে এজরা পাউন্ডও উপস্থিত ছিলেন। এই 3টি কবিতার মধ্যে একটি কবিতা আমি পড়ে শোনাতে চাই, যেটা পুরো ওয়েস্টার্ন অডিয়েন্সকে একেবারে মন্ত্রমুগ্ধ করেছিল। These are the lines. In the deep shadows of the rainy July, with secret steps, thou walkest, silent as night, eluding all watchers. Today, the morning has closed its eyes, heedless of the insistent calls of the loud east wind, and a thick veil has been drawn over the ever wakeful blue sky. The woodlands have hushed their songs, and doors are all shut at every house. Thou art the solitary wayfarer in this deserted street. O my only friend, my best beloved, the gates are open in my house. Do not pass by like a dream. এই লিটারেরি গ্রুপে
ছিলেন মে সিনক্লেয়ার, বাসবী ফ্রেজারের নতুন বায়োগ্রাফি অফ রবীন্দ্রনাথ, যেটা আমার মনে হয় আমাদের সবার পড়া উচিত। তার থেকে আমি এই দুটি উক্তি আমি পড়ছি। মে সিনক্লেয়ারের যে চিঠিটা উনি কোট করেছেন, রবীন্দ্রনাথকে উনি ডাইরেক্টলি লিখেছিলেন কারণ ওনার ভীষণ ভালো লেগে গিয়েছিল কবির কবিতা যা ইয়েটস পড়ে শোনান। তাতে উনি ইংরেজি ভাষার সম্বন্ধে, ইংরেজি ভাষা কেমন ভাবে সমৃদ্ধ হচ্ছে in this sort of transcreation, সেই উক্তিটা করেছেন, যেটা আমার মনে হচ্ছে পড়ে শোনালে সবার ভালো লাগবে। মে সিনক্লেয়ার লিখছেন, "You have put into English, which is absolutely transparent in its perfection, things it is despaired of ever seeing written in English at all, or in any Western language." In other words, এই যে ক্রস ফার্টিলাইজেশন রবীন্দ্রনাথ ওই 1912 থেকে শুরু করেছেন, সেই ক্রস ফার্টিলাইজেশনের ওপরেই দাঁড়িয়ে আজকে ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারও তৈরি হচ্ছে। ইয়েটস তারপরে একটি ডিনার হোস্ট করেন, তার 3 দিন পরে, আমার অঙ্ক এত খারাপ না, 3 দিনও না বোধহয়, জুলাই 12, তার মানে 5 দিন পর। 5 দিন। আচ্ছা, সেই 5 দিন পরে যখন ইয়েটস ওই ডিনার হোস্ট করেন, তখন while raising a toast to honor Tagore, this is what Yeats had said: "To take part in honoring Rabindranath Tagore is one of the great events in my artistic life. I know of no man in my time who has done anything in the English language to equal these lyrics. Even as I read them in English in this literal prose translation, they are exquisite in style as in thought." Rabindranath Tagore is also a great musician. He sets his poems to music. I do not want to read the whole thing. এরপরে টেগোর রবীন্দ্রনাথ যখন অ্যাকসেপ্ট করছেন এই ট্রিবিউট, তখন রবীন্দ্রনাথের উত্তর, "This is one of the proudest moments of my life," কবি বলছেন। "I have a speaking acquaintance with your glorious language, yet I can feel it in my own. My Bengali has been a jealous mistress, claiming all my homage and resenting rivals. Still, I have put up with her exactions with cheerful submission. I could do no other. I have learned that though our tongues are different and our habits dissimilar, at the bottom, our hearts are one. The monsoon clouds generated on the banks of the Nile fertilize the fair distant shores of the Ganges. Ideas may have to cross from east to western shores to find a welcome in men's hearts and fulfill their promise. East is west and west is west. God forbid that it should be otherwise, but the twain must meet in amity, peace, and understanding." এরপরে আমি দুটি ছোট কবিতা পড়ে আমার বক্তব্য শেষ করব। So the first poem that I want to read is from a translation of mine of one of the sonnets of Tagore's slim volume of 27 poems titled Shoron, dedicated to the memory of his wife Mrinalini Devi, who died in 1902. I'm reading the English translation. My union with you is complete today. In this close bonding through the pain of separation, you have come so intimately close, leaving behind space and time. You have melted into my heart, breaking free of all reserve. I now see everything through your eyes. I feel your pain in the world. I sense your invisible hand as I do my work. Your longing I feel as I long for you. If only we could have said everything we wanted to. But
on that night. You did not have any such time. The pain of that wordless goodbye made me look everywhere in futile longing. Today, within the feelings of the heart's core, your words and my words have fused together. My next short poem is from Palataka, which was published in 1918, soon after the death of Tagore's beloved eldest daughter, Madhuri Lata, also known as Bela. I have recently translated both Sharon and Palataka, titling them as Tagore's in memoriam poems. And I hope the book will be published someday, if, as and when the pandemic is over, whenever that is, and if I survive. I will conclude by reading the well-known poem, Hariye Jawa, in the Bangla original. হারিয়ে যাওয়া ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে হাতে ছিল প্রদীপ খানি আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানী আমি ছিলাম ছাতে তারায় ভরা চৈত্র মাসের রাতে হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেন ছুটে সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে সুধাই তারে কি হয়েছে বামি সে কেঁদে কয় নিচে থেকে হারিয়ে গেছি আমি তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে মনে হলো আকাশ পানে চেয়ে আমার বামির মতোই যেন অমনিকে এক মেয়ে নীলাম্বরের আঁচল খানি ঘিরে দীপ শিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে নিপ্ত যদি আলো যদি হঠাৎ যেত থামি আকাশ ভরে উঠত কেঁদে হারিয়ে গেছি আমি থ্যাংক ইউ Sadhu, sadhu, sadhu. থ্যাংক ইউ অসাধারণ। Thank you, ma'am. You and I mean Joydipda, and you have given this program a much required erudite touch. And now we would move on to the next part of the program, and we have poetry reading now. I would first of all invite Professor Bashubi Fraser, ma'am, to read from Tagore's poetry. Well, thank you very much, Tanya and Sanghita, Sangjukta, Joydeep, Nishi, and everybody else who have made this possible. Sangjukta, I enjoyed your introduction, and Tanya and Sanghita, your songs, as well as Joydeep's welcome. So thank you. আমি ইংরেজিতে প্রথমে বললাম, তার কারণ হচ্ছে আমাদের ফেসবুকের মাধ্যমে উই আর গোয়িং বিয়ন্ড বাংলা বেঙ্গলি অডিয়েন্স, আর আমাদের রবীন্দ্রনাথকে ছড়ানোটাই রবীন্দ্র চর্চা টেগোরিয়ানা যেটা বিশ্বভারতী বলছে এখন খুব দরকার। তাই জন্য আমি দুটো কবিতা পড়বো। আচ্ছা, আর মানে একটা বাংলায় আর আরেকটা অনুবাদ। ঠিক আছে। আমি একটা কথা বলতে চাই যে সংযুক্ত যে কথাটা বললো যে বারবার বলা হয়েছে রবীন্দ্রনাথ ইংরেজি জানতেন না ভালো। হ্যাঁ, আই এম গ্ল্যাড যে সংযুক্তা সেটা পুরোপুরি ডিনাই করেছে। থ্যাংক ইউ সংযুক্তা। রবীন্দ্রনাথ নিজে খুব মডেস্ট ছিলেন, তাই নিজের ইংরেজি যে কত ভালো সেটা উনি নিজেই বুঝতে পারেননি। হ্যাঁ, কিন্তু জানতেন, তা নাহলে ইংরেজিতে লিখতেন না। হ্যাঁ, এবং ওই ইস্ট ওয়েস্ট দ্য টুইন হ্যাজ মেট ইন রবীন্দ্রনাথ। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমরা যদি রবীন্দ্রনাথের থেকে বড় কবি দেশে আছে এটা যদি আমরা বারবার বলি,
তাহলে রবীন্দ্রনাথ যে আমাদের যেভাবে আমাদের যত কিছু দিয়েছে, ওনার যে উদারতা ছিল সেটাই আমরা কিন্তু ডিনাই করছি। যারা রবীন্দ্রনাথকে নস্যাৎ করেছিল তাদের কিন্তু উনি সমাদরে উনি কবির আসনে স্থান দিয়েছিলেন, ইনক্লুডিং দ্য মডার্নিস্টস। ঠিক আছে, হ্যাঁ। এবং যেই মডার্নিজম নিয়ে যে তর্ক হয়েছিল সেটা শুরু করেছিলেন রবীন্দ্রনাথ, শেষও করেছিলেন রবীন্দ্রনাথ। এবং তখন আমাদের দেশের মডার্নিস্টরা, বাঙালি মডার্নিস্টরা বলেছিল যে উনি চির মডার্ন। এবং they said hats off রবীন্দ্রনাথ, if I can say it in English. আচ্ছা, আমি রবীন্দ্রনাথ আমাদের সঙ্গে সারা জীবন থাকবেন, যতদিন বাঙালিরা থাকবেন, যতদিন আমরা কবিতা ভালোবাসবো পৃথিবীতে। তার একটা কারণ হচ্ছে উনি চিরকালই প্রাসঙ্গিক, মডার্ন। তা আমি আজ আমরা যে প্যান্ডেমিক ফেস করছি এবং তারপরে তার সঙ্গে লকডাউন, এবং সেই সময় আমরা আমফান অনুভব করেছি এবং দেখেছি তার প্রভাব বাংলার উপর, উড়িষ্যার উপর, বাংলাদেশের উপর, পুরোটাই হচ্ছে প্ল্যানেটারি ডেগ্রেডেশনের জন্য। রবীন্দ্রনাথ কিন্তু পরিবেশ নিয়ে প্রচুর লিখেছেন, আমরা জানি। তা আমি ওনার একটা কবিতা চৈতালিতে উনি প্রচুর সনেটস লিখেছেন, চৈত্র 1302 লেখা, এটা সভ্যতার প্রতি, দ্য লেট 19th সেঞ্চুরি। আমার মনে হয় এটা 1895-6 হবে, 95 বা 6 হবে। হ্যাঁ, এটা দেখে নিতে হবে আমাদের, কেন 1300 হচ্ছে 1894, আমরা যদি দুটো বছর যোগ করি তার সঙ্গে, এবং চৈত্র হচ্ছে বৈশাখের আগে বাংলার শেষ মাস, তাই ওটা ক্যালকুলেট করতে হবে গ্রেগরিয়ান ক্যালেন্ডারে। সো লেট 19th সেঞ্চুরিতে উনি আজ 21st সেঞ্চুরির কথা বলছেন। সো সভ্যতার প্রতি, দাও ফিরে সে অরণ্য, লও এ নগর, লও যত লৌহ লৌষ্ট্র কাষ্ঠ ও প্রন্তর এই নবসভ্যতা, হে নিষ্ঠুর সর্বগ্রাসী, দাও সেই তপবনে পুণ্য ছায়া রাশি, গ্লানিহীন দিনগুলি, সেই সন্ধ্যা স্নান, সেই গোচারণ, সেই শান্ত সমগান, নিবার ধান্যের মুষ্টি, বলকল বসন, মগ্ন হয়ে আত্মমাঝে নিত্য আলোচন, মহাতত্ত্বগুলি, পাষাণ পঞ্জিরে তব নাহি চাহি নিরাপদে রাজভোগ নব, চাই স্বাধীনতা, চাই পক্ষের বিস্তার, বক্ষে ফিরে পেতে চাই শক্তি আপনার, পরাণে স্পর্শিতে চাই ছিড়িয়া বন্ধন, অনন্ত এ জগতের হৃদয় স্পন্দন। চিরপ্রাসঙ্গিক। আমি এবার ফখরুল আলমের ইসেনশিয়াল ট্যাগর থেকে ওনার অনুবাদ পড়ছি, To Civilization. And this is to our friends who would like to hear Rabindranath if they don't know Bangla. To civilization, give back the wilderness, take away the city. Embrace, if you will, your steel, brick, and stone walls' own newfangled civilization. Cruel, all-consuming one. Return all sylvan, secluded, shaded, and sacred spots and traditions of innocence. Come back evenings when herds returned suffused in evening light. Serene hymns were sung, paddy accepted as alms, and bark clothes worn. Wrapped in devotion, one meditated on eternal truths, then single-mindedly. No more stone-hearted security of food fit for kings. We'd rather breathe freely and discourse openly. We'd rather get back the strength that we had, burst through all barriers that hem us in, and feel this boundless universe's pulsating heartbeat. Thank you. Thank you, ma'am. Thank you so much. This was অসাধারণ, wonderful. ওয়ান্ডারফুল। আমরা খুবই সমৃদ্ধ হচ্ছি এই কবিতাগুলো শুনে। এবার আমি প্রফেসর ঝর্ণা সান্যালকে বলবো কবিতা একটু
পড়ে শোনাতে আমাদেরকে। যে তোকে শুনতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম। রান্নাদি আপনার ভিডিওটাও একটু অন করুন। হ্যাঁ, Yes. Is it okay? Yes, okay. Now let me first, I think, say a few words in English, and then I will switch over to the Bangla poem. My choice of the day is Rabindranath's Bashi, a very well-known, many times recited poem by famous persons. And again, this is the poem I think we should ideally be read by a male voice. There should be a male voice to it. But I deliberately chose this poem to point out to a particular discourse of the time to which Bashabi also referred, to what extent was Rabindranath a modern poet. In fact, when this poem was written, Tagore was 70 years old almost. And at that time in Bengal, poets like Buddhadev Bose, Sunendranath Datta, Omiyo Chakraborty, poets who were mesmerized by the European poets, Baudelaire, Rilke, Mallarmé, Yeats, Eliot, they were saying that, well, Tagore is perhaps a bit old-fashioned for it. And Buddhadev Bose himself said that Rabindranathের কবিতায় এখনো বাঁশি, নৌকো, ধান এসব চিত্রকল্প আসছে, and at the same time he is not using the reflection of contemporary times, neither is he using the language of everyday conversation. So for Tagore, it was a kind of challenge. And he was, in fact, musing whether he could, in an Yeatsian style, remake himself. So Bashi is the answer, and the collection is called Punoshcho. And you all know what, in fact, Punoshcho refers to. Bashi. তিনুগোয়ালার গলি, দোতলা বাড়ির লোহার গড়াত দেওয়া একতলা ঘর পথের ধারে, নোনা ধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে শ্যাঁতা পড়া দাগ। মার্কিন থানের মার্কা একখানা ছবি, সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আঁটা। আমি ছাড়া ঘরে থাকে আরেকটা জি, এক ভাড়াতেই, সেটা টিকটিকি। তফাৎ আমার সঙ্গে এই শুধু মেয়েটার অন্যের অভাব। বেতন 25 টাকা, সদাগরি অফিসের কনিষ্ঠ কেরানি, খেতে পাই দত্তদের বাড়ি, ছেলেকে পড়িয়ে শিয়ালদা স্টেশনে যাই, সন্ধ্যাটা কাটিয়ে আসি, আলো জ্বালবার দায় বাঁচে। ইঞ্জিনের ধস ধস, বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলির হাঁকাহাঁকি, 10:30 বেজে যায়। তারপরে ঘরে এসে নিরালা নির্ঝুম অন্ধকার। ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম, তার দেওরের মেয়ে, অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক, লগ্ন শুভ, নিশ্চিত প্রমাণ পাওয়া গেল। সেই লগ্নে এসেছি পালিয়ে, মেয়েটা তো রক্ষে পেলে, আমিও ততই বছর। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য যাওয়া আসা, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। বর্ষা ঘনঘোর, ট্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনেও কাটা যায়। গলিটার কোণে কোণে জমে ওঠে, পচে ওঠে আমের খোসা ও আঁটি, কাঁঠালের ভুতি, মাছের কানকা, মরা বেড়ালের ছানা, ছাই পাশ, আরো কত কি। ছাতার অবস্থা খানা, জরিমানা দেওয়া মাইনের মতো, বহু ছিদ্র তার,
আপিসের সাজ, গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে। বাদলের কালো ছায়া স্যাঁতস্যাঁতে ঘরটাতে ঢুকে কলে পড়া জন্তুর মতন মূর্ছায় অসার। দিনরাত মনে হয় কোন আধমরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে আছে। গলির মোড়েই থাকে কান্তবাবু, যত্নে পাট করা লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ। কর্নেট বাজানো তার শখ। মাঝে মাঝে সুর জেগে ওঠে এ গলির বিভৎস বাতাসে, কখনো গভীর রাতে ভোরবেলা আধো অন্ধকারে, কখনো বৈকালে ঝিকিমিকি আলোয় ছায়ায়। হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বড়ায় লাগে তান, সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা। তখনই মুহূর্তে ধরা পড়ে এগলিটা ঘোর মিছে দুর্বিসহ মাতালের প্রলাপের মতো। হঠাৎ খবর পাই মনে, আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই। বাঁশির করুণ ডাক বেয়ে চলে ছেঁড়া ছাতা রাত ছত্র বিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে। এ গান যেখানে সত্য, অনন্ত গধূলি লগ্নে সেইখানে বহি চলে ধলেশ্বরী, তীরে তমালের ঘন ছায়া। আঙিনাতে যে আছে অপেক্ষা করে, তার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। ম্যাম, বলো, কিছু একটা আর problem? করবেন? হ্যাঁ বলো। হ্যাঁ, ঠিক আছে তো। হ্যাঁ, হ্যাঁ। আপনি কি আর পড়বেন? না, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। অসম্ভব সমৃদ্ধ হচ্ছি এই পুরো সেশনটার থেকে। আমরা এরপরে ডাকবো নবমালতী ম্যামকে কবিতা পড়বার জন্য। Nabamaluti di, please unmute your mic. Nabamaluti di needs to unmute herself. Can someone call her? Nabamaluti di, can you hear? Sangeeta? Hello. Yes, ma'am. Yes, ma'am. Please read. You are audible now. Yes, ma'am. Yes, ma'am. Please read. Hello, can you hear me? Yes, 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 ma'am. please read. Nabamaluti di, please read. Okay, okay. Well, I'm so happy to be with you all in IPPL, and I thank all of you from the bottom of my heart to be here. I thank Sangeeta Sanyal. I thank Jaideep Sarmanji. I thank everybody, each one of you, and Chondadi and Sanjukta, every one of you. Well, it's an honor for me to be here. And in the whole corpus of Indian poetry, Tagore's poems are apart, and they are
he had said they are English poems, not translations. He had emphatically said that Robert Bridges should not touch his translation to retranslate them. And I think that is the, the courage, the belief he has about his poems and the English version of each one of them. Of course, in rendering them into English, they had been a little different from the Bangla, but then nevertheless, it was his. He has done it, and that was the unique Indianness of his poem. Today, I am going to recite a poem of Tagore, which I have translated into Assamese. Thank you to Sangeeta. She had asked me to do it. So let me recite. Hello, can you all hear me? Yes, ma'am. Yes, please do. Okay. নির্ভয় জোট মোৰ চেতনা আৰু সাহস মোৰ সন্মান য'ত জ্ঞানৰ পোহৰৰ পৰশ সকলোৰে প্ৰাপ্য য'ত আমাৰ পজাঘৰৰ বেৰবোৰে মনৰ পোহৰৰ প্ৰকাশ ঢাকি নেপেলায় য'ত হিংসা দেশে আমাক বিভাজন নকৰে ক্ষুদ্ৰ ক্ষুদ্ৰ পৰিমিত সীমাত য'ত মোৰ মুখৰ কথাত থাকে সত্যৰ পোহৰ য'ত সদায় চেষ্টা থাকে নিপুণ হোৱাৰ য'ত আমাৰ ভাৱধাৰাৰ ওখ ওখ ঢৌবোৰে ধূলি বালিৰ মাজত যেন কেতিয়াও পোত খাই নাযায় য'ত হে ঈশ্বৰ তোমাৰ দয়াত মোৰ চিন্তা চৰ্চাৰ পৰিসৰ ব্যাপক হয় তেনে এখন স্বৰ্গৰ মাজত হে মোৰ প্ৰভু মোৰ এই ভাৰত দেশখনক নিদ্ৰাৰ পৰা জগাই তোলা। Hello. Yes, ma'am. Yes, Yes. please read. Yes. Yeah. So this is from Tagore's Where the Mind is Without Fear, and it was quite a wonderful experience on my part to translate it, and the immense good feeling I had. That is, I must thank IPPL for it. And now I'd like to recite a poem from Lover's Gift from Gitanjali. Your days will be full of cares if you must give me your heart. Your days will be full of cares if you must give me your heart. My house by the crossroads has its doors open and my mind is absent, for I sing. I shall never be made to answer for it. I shall never be made to answer for it if you must give me your heart. If I pledge my word to you in tunes now and am too much in earnest to keep it when music is silent, you must forgive me. For the law laid down in May is best broken in December. Do not always keep remembering it if you must give me your heart. When your eyes sing with love, when your eyes sing with love and your voice ripples with laughter, my answers to your questions will be wild and not miserly accurate in fact. They are to be believed forever and then forgotten for good. The road is my wedded companion. The road is my wedded companion. She speaks to me under my feet all day. She sings to my dreams all night. She speaks to me under my feet all day. She sings to my dreams all night. My meeting with her had no beginning. It begins endlessly at each daybreak
It begins endlessly at each daybreak, renewing its summer in fresh flowers and song. And her every new kiss is the first kiss to me. And her every new kiss is the first kiss to me. The road and I are lovers. I change my dress for her night after night. I change my dress for her night after night, leaving the tattered cumber of the old in the wayside inns when the day dawns. Thank you, ma'am. Thank you, ma'am. Thank You add a different touch to the spirit of the evening with your Ohomia poem as well. Thank I would you. now request Nishidi to read a poem. Nishidi has always been hosting these programs. I hardly hear her reading poems. So Nishidi. Thank you, Navamaluti Di. I will actually be reading the Hindi translation of the Ohomia poem that you read. And am I audible? Yes, yes, you are. You are. Yes. So this translation has been done by Prayag Shukla, and the poem is titled Ho Chit Jahan Bhai Shunya. हो चित जहां भय शून्य मात हो उन्नत हो ज्ञान जहां पर मुक्त खुला ये जग हो घर की दीवारें बने न कोई काड़ा हो जहां सत्य की स्रोत सभी शब्दों का हो लगन ठीक से ही सब कुछ करने की हो नहीं रूढ़ियां रचती कोई मरुथल पाए न सूखने इस विवेक की धारा हो सदा विचारों कर्मों की गति फलती बातें हो सारी सोची और विचारी हे पिता मुक्त व स्वर्ग रचाओ हम में बस उसी स्वर्ग में जागे देश हमारा थैंक यू Very good. Thank you, Nishidi. Bas us swarg mein jage desh hamara. On this note, we can see IPPL's audience is, very excitedly here present today. Jage desh hamara ekti chotto microcosmic সংস্করণ বোধহয় আমাদের পরবর্তী কবিতা পাঠককে আমরা ডেকে নেব সুতাপাদি Thank you, Sangeeta. I hope I'm audible. Yes. Yes, thank you. So I would begin when she left off with the freedom that Tagore envisioned for everyone on earth. So I would begin with Tagore, the part of Tagore that is at the heart of our IPPL. If you remember our IPPL logo, it has a small word just beneath the image that is creativity illumined. And this was, I remember when the logo was being designed, our president, Sangjukta ma'am, and all of us, we were in a meeting and we were trying to find out a suitable phrase that would be proper for our IPPL, an organization like IPPL. And this poem by Tagore came to our minds altogether. Let my love, like sunlight, surround you and yet give you freedom illumined. From freedom illumined, we created creativity illumined. So IPPL has Tagore in its heart. For today, my choice is a very modern poem that Tagore has written. It is a prose, for one of the first examples of prose poetry from Lipika, Rathojatra. রথযাত্রার দিন কাছে তাই রানী রাজাকে বললে
চলো রথ দেখতে যাই। রাজা বললে আচ্ছা। ঘোড়ার শাল থেকে ঘোড়া বেরোলো, হাতির শাল থেকে হাতি, ময়ূরপঙ্খী যায় সারে সারে, আর বল্লম হাতে সারে সারে সিপাই শান্তি। দাস দাসী দলে দলে পিছে পিছে চললো, কেবল বাকি রইল একজন। রাজবাড়ির ছাটার কাঠি কুড়িয়ে আনা তার কাজ। সর্দার এসে দয়া করে তাকে বললে, ওরে তুই যাবি তো আয়। সে হাত জোর করে বললে, আমার যাওয়া ঘটবে না। রাজার কানে কথা উঠলো, সবাই সঙ্গে যায়, কেবল সেই দুঃখীটা যায় না। রাজা দয়া করে মন্ত্রীকে বললে, ওকেও ডেকে নিও। রাস্তার ধারে তার বাড়ি। হাতি যখন সেইখানে পৌঁছলো, মন্ত্রী তাকে ডেকে বললে, ওরে দুঃখী, ঠাকুর দেখবি চল। সে হাত জোর করে বলল, কত চলবো? ঠাকুরের দুয়ার পর্যন্ত পৌঁছই এমন সাধ্য কি আমার আছে? মন্ত্রী বললে, ভয় কি রে তোর, রাজার সঙ্গে চলবি। সে বললে, সর্বনাশ, রাজার পথ কি আমার পথ? মন্ত্রী বললে, তবে তোর উপায়? তোর ভাগ্যে কি রথযাত্রা দেখা ঘটবে না? সে বললে, ঘটবে বই কি, ঠাকুর তো রথে করেই আমার দুয়ারে আসেন। মন্ত্রী হেসে উঠল, বললে, তোর দুয়ারে রথের চিহ্ন কই? দুঃখী বললে, তাঁর রথের চিহ্ন পড়ে না। মন্ত্রী বললে, কেন বলতো? দুঃখী বললেন, তিনি যে আসেন পুষ্পক রথে। মন্ত্রী বললে, কই রে সেই রথ? দুঃখী দেখিয়ে দিলে, তার দুয়ারের দুই পাশে দুটি সূর্যমুখী ফুটে আছে। সাধু সাধু। থ্যাংক ইউ সুতাপাদি। আমরা আমাদের পরের পোয়েট্রি রিডারের কাছে চলে যাব। ডেকে নেব সুস্মিতা দিকে, সুস্মিতা বন্দ্যোপাধ্যায়। হ্যালো, না, সুস্মিতা দি একটু আনমিউট করে নেবেন। হ্যাঁ, ঠিক আছে এবার। এবার দেখা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। তো নমস্কার, শুভ সন্ধ্যা। একটু আগে তাতে যে ভাব তরঙ্গ উঠেছিল, সেই ভাব তরঙ্গের একই সঙ্গে একই অনুরণনে নির্বাচিত করেছি আমার আজকের কবিতা। কবি যে কতটা সুরসিক ছিলেন, কতটা জীবন রসিক ছিলেন, তারই উদাহরণ, দৃষ্টান্ত আমার নির্বাচিত কবিতা। আমার কবিতা কবির বয়স। ওরে কবি, সন্ধ্যা হয়ে এলো, কেশে তোমার ধরেছে যে পা, বসে বসে ঊর্ধ্বপানে চেয়ে শুনতেছ কি পরকালের ডাক? কবি কহে, সন্ধ্যা হলো বটে, শুনছি বসে লয়ে শ্রান্ত দেহ, এবারে ওই পল্লী হতে যদি আজও হঠাৎ ডাকে আমায় কেহ, যদি হোথায় বকুল বনচ্ছায়ে মিলন ঘটে তরুণ তরুণীতে, দুটি আখির পরে দুইটি আখি মিলিতে চায় দুরন্ত সঙ্গীতে, কে তাহাদের মনের কথা লয়ে বিনার তারে তুলবে প্রতিধ্বনি? আমি যদি ভবের কুলে বসে পরকালের ভালো মন্দই গণি। সন্ধ্যা তারা উঠে আসতে গেল, চিতা নিবে এলো নদীর ধারে, কৃষ্ণ পক্ষে হলুদ বর্ণ চাঁদ দেখা দিল বনের একটি পাড়ে। শৃগাল সভা ডাকে ঊর্ধ্ব রবে, পোড়ো বাড়ির শূন্য আঙিনাতে, এমন কালে কোনো গৃহত্যাগী হেথায় যদি জাগতে আসে রাতে, জোর হস্তে ঊর্ধ্বে তুলি মাথা, চেয়ে দেখে সপ্ত ঋষির পানে, প্রাণের কুলে আঘাত করে ফিরে সুপ্তি সাগর শব্দবিহীন গানে। ত্রিভুবনের গোপন কথাখানি কে
জাগিয়ে তুলবে তাহার মনে, আমি যদি আমার মুক্তি নিয়ে যুক্তি করি আপন গৃহকোণে। কে সে আমার পাক ধরেছে বটে, তাহার পানে নজর এত কেন? পাড়ায় যত ছেলে এবং বুড়ো সবার আমি এক বয়সী যেন। উষ্ঠে কারো সরল সাদা হাসি, কারো হাসি আঁখির কোণে কোণে, কারো অশ্রু উছলে পড়ে যায়, কারো অশ্রু শুকায় মনে মনে। কেউ বা থাকে ঘরের কোণে দোহে, জগৎ মাঝে কেউ বা হাঁকায় রথ, কেউ বা মরে একলা ঘরের শোকে, জনারণ্যে কেউ বা হারায় পথ। সবাই মরে করেন ডাকাডাকি, কখন শুনি পরকালের ডাক। সবার আমি সমান বয়সী যে, চুলে আমার যত ধরুক পা। ধন্যবাদ। সাধু সাধু। কবির যে এই যে সেন্ট ফ্রম দ্য ইস্ট যে ইমেজ, তার বাইরে যে একটা হিউমার রয়েছে সেইটা ধরলেন সুস্মিতা দি। তাই ধন্যবাদ সুস্মিতা দিকে। আমাদের পরবর্তী রিডার মধুমিতা দি, মধুমিতা মজুমদার। মধুমিতা দি। মধুমিতা দি, হ্যাঁ, ইউ আর ভিজিবল অ্যান্ড অডিবল। ওকে, থ্যাংক ইউ সো মাচ। শুভ সন্ধ্যা সবাইকে। My understanding of Tagore, I think, began a little late in life. But what I began to understand when I was beginning to understand Tagore, I'm still in the process of doing it, I realized one thing, that Tagore is one who can never leave you alone in any kind of emotion. So in the pandemic, I was again thinking of Tagore. He had lost his son to cholera, who was just 11 years old, Shomindranath, in 1907. The poet alone could break into the song, Ajoshna rate shobai geche bone, Boshonter ei matal shomirone. So he uses nature not only as a companion, nature not only as something to which he finds solace, but his poems have also given me a kind of understanding the greater spirit, especially in the times of pandemic when you are locked down. I wish to share this poem or read this poem from Gitanjali, which is number 50 in Gitanjali. It is titled, I Had Gone A-Begging. I had gone a-begging from door to door in the village path, when thy golden chariot appeared in the distance like a glorious dream. And I wondered, who was this king of all kings? My hopes rose high and made me thought my evil days were at an end. And I stood waiting for alms to be given unasked and for wealth scattered on all sides in the dust. The chariot stopped where I stood. The glance fell on me, and thou camest down with a smile. I felt that the luck of my life had come at last. Then of a sudden thou didst hold out thy right hand and say, what hast thou to give to me? Ah, what a kingly jest was it to open thy palm to a beggar to beg. I was confused and stood undecided. And then from my wallet, I slowly took out the least little grain of corn and gave it to thee. But how great my surprise when at the day's end, I emptied my bag on the floor to find a least little gram of gold among the poor heap. I bitterly wept and wished that I had had the heart to give thee my all. In the times that are very difficult, I think this is what, I get inspired from Tagore, that, it is now time that we learn to give what we have taken from nature, if we could do it at all. Thank you so much. Thank you, Madhumita Di. And it also reminds me of something, like you said,
a pinch of grain that the Almighty could receive from us. ঠিক সেই রকমই যেন আমাদের রবীন্দ্র অনুরাগ a pinch that we can give to the poet, and in return what we get is a treasure. আমরা পরবর্তী পাঠককে ডেকে নেব, আমাদের none other than our very dear member উপাসনা। আর উপাসনাকে অনুরোধ করব যে এই পর্যায়ের পর থেকে প্রোগ্রামটাকে, অনুষ্ঠানটাকে সামনে নিয়ে যাবে উপাসনা। নিশ্চয়ই নিশ্চয়ই, থ্যাংক ইউ সঙ্গীতা দি। আমি আমার কবিতাটা পাঠ করি, আমি তারপরে আরো এগিয়ে নিয়ে যাব। আচ্ছা, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরদাদার ছুটি কবিতাটা পাঠ করব। তোমার ছুটি নীল আকাশে, তোমার ছুটি মাঠে, তোমার ছুটি থই হারাওই দিঘির ঘাটে ঘাটে, তোমার ছুটি তেঁতুল তলায় গোলা বাড়ির কোণে, তোমার ছুটি ঝোপে ঝাপে পারুল ডাঙার বনে, তোমার ছুটির আশা কাঁপে কাঁচা ধানের খেতে, তোমার ছুটির খুশি নাচে নদীর তরঙ্গেতে। আমি তোমার চশমা পরা বুড়ো ঠাকুর দাদা, বিষয় কাজের মাকড়সাটার বিষম জালে বাঁধা। আমার ছুটি সেজে বেড়ায় তোমার ছুটির সাজে, তোমার কণ্ঠে আমার ছুটির মধুর বাঁশি বাজে। আমার ছুটি তোমারই ওই চপল চোখে নাচে, তোমার ছুটির মাঝখানেতেই আমার ছুটি আছে। তোমার ছুটির খেয়া বেয়ে শরৎ এলো মাঝি, শিউলি কানন সাজায় তোমার শুভ্র ছুটির সাজি। শিশির হাওয়া শিরশিরিয়ে কখন রাতারাতি হিমালয়ের থেকে আসে তোমার ছুটির সাথী। আশ্বিনের এই আলো এলো ফুল ফোটানো ভোরে, তোমার ছুটির রঙে রঙিন চাদর খানি পরে। তোমার ঘরে ছুটির বন্যা তোমার লাফে ঝাঁপে, কাজ কর্ম হিসাব কিতাব থরথরিয়ে কাঁপে। গলা আমার জড়িয়ে ধরো ঝাঁপিয়ে পড়ো কোলে, সেই তো আমার অসীম ছুটি প্রাণের তুফান তোলে। তোমার ছুটি কে যে যোগায় জানি নে তার রীত, আমার ছুটি যোগাও তুমি ওইখানে মোর জিত। সাধু সাধু সাধু। থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আমরা আরো এগিয়ে যাব আমাদের প্রোগ্রামকে নিয়ে, এবং আমি ডেকে নেব প্রণব ঘোষ। প্রণব বাবু, আপনি আপনার কবিতাটা পাঠ করতে পারেন এবং বলুন আপনি কি নিয়ে পাঠ করছেন। আমি যে কবিতাটা পড়বো সেটা হচ্ছে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের। আমি শুরু করছি। হ্যাঁ। আমি আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে। গোলাপের দিয়ে চেয়ে বললুম সুন্দর সুন্দর হলো সে। তুমি বলবে যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না 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 পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনায় মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আধারে ঘটলো সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠলো রস। না কখন ফুটে উঠে হলো হ্যাঁ মায়ার মন্ত্রে, রেখায় রঙে সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুরক্ষিত। বিশ্ব আমির রচনার আসরে হাতি নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার, মৃত্যুদূতের মতো গুঁড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে, মর্তলোকে মহাকালের নতুন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য। গিলে ফেলবে দিন রাতের জমা খরচ, মানুষের কীর্তি হারাবে অমরতার ভান, তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিখিয়ে নেবে রং,
মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস, শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো, বিনা হিংসা ভয় যন্ত্রীর আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিতাহীন বিধাতা একা রবেন বসে নিরিমাহীন আকাশে, ব্যক্তিত্ব আর অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে বাণী ধ্বনিত হবে না কোনোখানেই, তুমি সুন্দর আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে, প্রলয় সন্ধ্যায় জপ করবেন কথা কও কথা কও, বলবেন বলো তুমি সুন্দর, বলবেন বলো আমি ভালোবাসি। ধন্যবাদ। সাধু সাধু সাধু। Upasana? Hello. Yes. Yeah. Yes. Okay, now we shall again move forward, and we would like to call Sufia Khatun. Sufia Di, can you please unmute your microphone and please begin? Hi everyone. Hello, Sufia Di. Hi, how's everyone? আমি তখন থেকে চুপ করে বসে আছি আর শুনছি. But first of all, I'm really happy to finally see all of you after like such a long time. Same here. And Same here. yeah, and of course, any program by IPPL is like I'm always excited to perform and read. But most of all, I love to listen to everyone. So this was really amazing, especially when so many angles of Tagore was discussed and with terms to poetry, because most of the times I hear only one form of flavor of Tagore's poems, but this session I got to listen to so many other flavors. Today I want to read a poem that's called The Golden Boat. I found this translation in allpoetry.com, and they have a lot of poetry, translations of Tagore, and those are really nice. I'm constantly longing, for the water, for river, and I can understand now, because given I'm so close to nature, and most of my poems have that feeling, of being close to it, and being nourished and nurtured by it. Tagore for me has always been a kind of poet who was free to express and feel the deep soul of nature in his poetry. So the Golden Boat speaks of that. The Golden Boat. Clouds rumbling in the sky, teeming rain. I sit on the river bank, sad and alone. The sheaves lie gathered, harvest has ended. The river is swollen and fierce in its flow. As we cut the paddy, it started to rain. One small paddy field, no one but me, flood waters twisting and swirling everywhere. Trees on the far bank smear shadow like ink on a village painted on deep morning gray. On this side, a paddy field, no one but me. Who is this steering close to the shore singing? I feel that she is someone I know. The sails are filled wide. She gazes ahead. Waves break helplessly against the boat each side. I watch and feel I have seen her face before. Oh, to what foreign land do you sail? Come to the bank and moor your boat for a while. Go where you want to, give what you care to. But come to the bank a moment. Show your smile. Take away my golden paddy when you sail. Take it. Take as much as you can load. Is there more? No, none I have. Put it abroad. My intense labor here by the river, I have parted with it all, layer upon layer.
Now take me as well, be kind, take me aboard. No room, no room, the boat is too small, loaded with my golden paddy. The boat is full. Across the rain, sky clouds heave to and fro. On the bare river bank, I remain alone. What has gone? The golden boat took it all. Thank you. This is an amazing poem. Really enjoyed, reading it. Very Yes, good. Shruti, very Lovely. nice. When we all enjoyed, it was really lovely. Thank you. Thank you very much. Okay, now we again proceed, and I would like to call Shravanti Basu. Shravanti Basu di, আপনি আপনার কবিতা পাঠ করতে পারেন। আমি গীতাঞ্জলি থেকে একটি কবিতা বলছি, গীতাঞ্জলির ৪৯ নম্বর কবিতা। তার আগে আমি কয়েকটা কথা একটু ছোট করে বলি যে গীতাঞ্জলি বেরিয়েছিল ১৯১০ সালে, বাংলা গীতাঞ্জলি। তার ঠিক আগে বেরিয়েছিল খেয়া, তার আগের কাব্যগ্রন্থটি, এবং তারপরে বেরিয়েছিল বলাকা। খেয়া আর বলাকার মধ্যে অনেকগুলো বছরের তফাৎ। তার মাঝখানে বেরিয়েছিল গীতাঞ্জলি, গীতিমাল্য, গীতালি। এবং এই সময় সকলেই খুব সংশয়ে ছিলেন যে রবীন্দ্রনাথ কেন আর কবিতা লিখছেন না। আসলে এই গীতাঞ্জলি, গীতিমাল্য আর গীতালির কবিতাগুলো অন্য বইয়ের কবিতার থেকে বেশ অনেকটাই আলাদা। এবং এইটাই আমি একটু বলতে চাইছি, মূলত যে বইয়ের উপর ভিত্তি করে আমি কথাটা বলছি, শঙ্খ ঘোষের এ আমির আবরণ, যে আসলে সেই সময় কেউই বোধহয় বুঝতে পারেননি যে এগুলো আরেক রকম কবিতা, যে কবিতা নিজের সঙ্গে নিজের কথা বলার কবিতা। হয়তোবা রবীন্দ্রনাথও সংশয়ে ছিলেন, তার মনে হয়েছিল যে এটা কি সবার সঙ্গে ভাগ করে নেওয়া যায়, এই ধরনের কবিতা এটা কি সবার জন্যে? এটা তো একেবারেই নিজের সঙ্গে নিজের কথা বলা। এবং সেই কারণেই কোথাও গীতাঞ্জলির কবিতা অন্য সব বইয়ের কবিতা থেকে, মূলত গীতাঞ্জলি, গীতিমাল্য এবং গীতালির কবিতা সব বইয়ের কবিতার থেকে আলাদা হয়ে যায়। এই কবিতাগুলো আসলে নিজের অন্তরের কথা, নিজের ভেতর দিকের ক্ষরণ, নিজের দিকে মুখ করে বলার কবিতা। সেরকমই একটি কবিতা আমি বলছি, গীতাঞ্জলির ৪৯ নম্বর কবিতা। হেথায় তিনি কোল পেতেছেন আমাদের এই ঘরে, আসনটি তাঁর সাজিয়ে দে ভাই মনের মতো করে, গান গেয়ে আনন্দ মনে ঝাঁটিয়ে দে সব ধুলা, যত্ন করে দূর করে দে আবর্জনাগুলা, জল ছিটিয়ে ফুলগুলি রাখ সাজিখানি ভরে, আসনটি তাঁর সাজিয়ে দে ভাই মনের মতো করে, দিন রজনী আছেন তিনি আমাদের এই ঘরে, সকাল বেলায় তাঁরই হাসি আলোক ঢেলে পড়ে, যেমনি ভোরে জেগে উঠে নয়ন মেলে চাই, খুশি হয়ে আছেন চেয়ে দেখতে মোরা পাই, তাঁরই মুখের প্রসন্নতায় সমস্ত ঘর ভরে, সকাল বেলায় তাঁরই হাসি আলোক ঢেলে পড়ে, একলা তিনি বসে থাকেন আমাদের এই ঘরে, আমরা যখন অন্য কোথাও চলি কাজের তরে, দ্বারের কাছে তিনি মোদের এগিয়ে দিয়ে যান, মনের সুখে ধাইরে পথে গাই গান, দিনের শেষে ফিরে যখন নানা কাজের পরে, দেখি তিনি একলা বসে আমাদের এই ঘরে, তিনি জেগে বসে থাকেন আমাদের এই ঘরে, যখন আঁচল দিয়ে আড়াল করে জ্বালান সারা রাতে, ঘুমের মধ্যে স্বপন কতই আনাগোনা করে, অন্ধকারে হাসেন তিনি আমাদের এই ঘরে। নমস্কার। সাধু সাধু সাধু।
খুবই সুন্দর হয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমরা এগিয়ে যাব, আমি ডাকতে চাই অন্নপূর্ণা দিকে। অন্নপূর্ণা ম্যাম, আপনি আপনার কবিতা পাঠ করতে পারেন। Am I audible? Yes, ma'am, you are audible and you may proceed. All right. Good evening. Thank you, IPPL, for giving me this opportunity to read Tagore. I have chosen two verses, prayers from the Gitanjali, the Macmillan edition of the Gitanjali, both of which I feel are very relevant to present times. So verse or number 36 first. So this is a prayer, and prayer is the need of the hour. This is my prayer to thee, my Lord. Strike, strike at the root of penury in my heart. Give me the strength lightly to bear my joys and sorrows. Give me the strength to make my love fruitful in service. Give me the strength never to disown the poor or bend my knees before insolent might. Give me the strength to raise my mind high above daily trifles, and give me the strength to surrender my strength to thy will with love. And the second reading that I would like to make is the last verse in the collection, 103. In one salutation to thee, my God, let all my senses spread out and touch this world at thy feet. Like a rain cloud of July, hung low with its burden of unshed showers, let all my mind bend down at thy door in one salutation to thee. Let all my songs gather together their diverse strains into a single current and flow to a sea of silence in one salutation to thee. Like a flock of homesick cranes flying night and day back to their mountain nests, let all my life take its voyage to its eternal home in one salutation to thee. Thank you. Thank you, Annapurna Di. Thank you. That was really very nice. Beautiful. It was really very nice. We would like to call our last reader of this evening today, Mr. Gopal Lahiri. Gopal Da, can you please recite your poem? Well, thank you, Upashana. I'm happy that everybody is enjoying this session. Today I will read a very important and very popular also poem, which at the end of Tagore's life, he wrote this before 5 years before his death. এই কবিতাটার নাম পরিচয়, যেটা সেজুতি কাব্যগ্রন্থ থেকে আমি পড়ে শোনাচ্ছি। 1936 সালে লেখা হয়েছিল শান্তিনিকেতনে। Can there is a question in this which everybody will feel at the end of when our old life is approaching, that who am I? And here is a traveler who rows down the metaphorical river that is life. He meets people and he asks this question inside, that who am I? And then he finally got the answer. কবিতার নাম পরিচয়। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা সুধায় ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধলো পড়িল টান। একা বসে ছিলাম আমি,
গাইছিলাম যৌবনের বেদনার গান, সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদেরই লোক। আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা, সাঙ্গ হলো তরঙ্গের খেলা, কোকিলের ক্লান্ত গানে বিস্তৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাপার দল পরে ঝুরে ভেসে যায় দূরে, ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালে নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতেছে, সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণীকে। সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। ধন্যবাদ। সাধু, ভীষণ ভালো, খুব ভালো লাগলো। সাধু সাধু সাধু। খুবই ভালো লাগলো এবং সত্যি এখনকার এই সময়ের সাথে এটা খুবই প্রযোজ্য এবং আমরা সবাই সেটা বুঝতে পারছি। খুবই ভালো লাগলো, থ্যাংক ইউ। আমরা আমাদের আজকে প্রোগ্রামের একদম শেষে পৌঁছে গেছি। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। থ্যাংক ইউ টু অল অফ ইউ, ফ্রম অল অফ আস, ফ্রম দ্য এন্টায়ার গ্রুপ অফ IPPL, to all the participants and all the viewers. And now I would like to call Dr. Nishi Pulugutha, our dear Nishidi, to please deliver the vote of thanks. Thank you so much. This has been a wonderful evening of poetry, and Rabindranath, a wonderful way to spend an evening with Rabindranath. He is always with us in our thoughts, in what we do, and it is nice to see how we find resonances with the present times in Tagore's writing, in Tagore's work. I would like to thank, first and foremost, I would like to thank Sangeeta Sannal for conceptualizing the entire program. It was her idea to commemorate this reading of Tagore's poems one fine summer day in England. And I would also like to thank Upasana Chatterjee, who along with Sangeeta Sannal has coordinated the whole program. This has been done within a very short span of days. I would like to thank each and every member of IPPL who read their poems today. And it is really wonderful that we had poems not just in Bangla, not just in Hindi, but not just in Bangla and English, but also in Ahomiya, in Hindi, because IPPL is intercultural. We would like to have more and more readings in all Indian languages. I would like to thank our president, Professor Sanjukta Dasgupta, for her wonderful words at the beginning of the program, which brilliantly set the tone and mood of the evening. A big thank you to our very own Bashobi, Professor Bashobi Fraser, who joins us from Edinburgh, for her words and her reading of the poem. And a big thank you also to Professor Jhonnadi, our very own Jhonnadi, Professor Jhonna Sannal, for her illuminating words on Tagore. And as someone said, that Tagore is there with us in almost each and everything. He's a part of us, and it's wonderful that we were able to commemorate this reading, the reading of Tagore. I would also like to thank our Vice President, Dr. Joydeep Sharangi, for his words which set the tone of the evening as well. And a big thank you to not just the poets, not just the IPPL members who read their poems, but for a wonderful audience, an audience who have joined us on Zoom, and an audience who is also watching and listening to us on social media, on Facebook. Thank you once again. And we do hope to have you in our future programs as well.
we have one program the coming Friday on the 10th of July. And this is our second session where we have a conversation with a very important poet writing in English in India. And we'll have Professor Malosri Lal talking to Keki Endaruwala. And I would hope that all of you would join us for that evening, whether you join us here in Zoom or on Facebook. Thank you so much. It's been a wonderful evening. Thank you. Thank you, Nishidi. So we would now log off one after the other. Thank you so much. Thank you.